বিউপিকে টার্গেট করে তোমরা যারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ বা বিউপির FSSS, FA, কিংবা FBS ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে তোমাদের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের ঘটে যাওয়া ঘটনাবলী থেকে 30টা MCQ প্রশ্ন দিব, যে 30টা MCQ প্রশ্ন থেকে ইনশাল্লাহ তুমি 2 থেকে 3 মার্কের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। 2 থেকে 3 মার্কের প্রশ্ন যদি তুমি একটা ক্লাস থেকে কমন পেয়ে যাও, এটা কিন্তু তোমার জন্য হিউজ একটা সাপোর্টিভ বিষয় হতে পারে। তো যে প্রশ্নগুলো দিচ্ছি, প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে দেখো, প্রশ্নগুলো রাইট আনসার করার চেষ্টা করো। 1 নম্বর যে প্রশ্নটা আছে, হুইচ ফুড হ্যাজ রিসেন্টলি বিন recognized as GI product of শেরপুর। বলতে শেরপুরের কোন খাদ্যটা জিআই পণ্য হিসাবে সম্প্রতি স্বীকৃতি পেয়েছে, এবং সর্বশেষ এটাই বাংলাদেশের জিআই পণ্য হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্য। তো এটা রাইট আনসার হলো ছানার পায়েস। 2 নম্বর, এটা কিন্তু খুব রিসেন্টলি বাংলাদেশের 44তম জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে শেরপুরের ছানার পায়েস। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। হুবহু এই প্রশ্নটা কিন্তু তোমরা বিউপিতে পেয়ে যেতে পারো, এবং বিউপিতে তোমাদের প্রশ্নগুলো কিন্তু হবে ঠিক এভাবেই। সো তোমার জন্য কিন্তু এটা একটা বিশাল প্র্যাকটিস হয়ে যাচ্ছে। হু হ্যাজ রিজেক্টেড দ্য প্রপোজাল টু ইউজ বাংলাদেশ অ্যাজ ট্রানজিট পয়েন্ট টু প্রোভাইড ব্র্যান্ড উইথ টু দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া। বলছে ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্র্যান্ড উইথ সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহারের প্রস্তাব বাতিল করে দিয়েছে কে? তো বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, যেটাকে বলা হচ্ছে BTRC, এই সংস্থাটি বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের যে প্রস্তাব ইন্ডিয়া দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ব্র্যান্ড উইথ সরবরাহ করার ক্ষেত্রে, সেই প্রস্তাবটা রিজেক্ট করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে। এই প্রশ্নটা যদি তোমাদের আসে, যেন প্রশ্নটা ভুল না হয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা তোমাদের জন্য ছিল। 3 নম্বর যে প্রশ্নটা আছে, হোয়াট ডিড নোবেল লরিয়েট হ্যান কাং কল্ড মিলিটারি রুল। বলছে নোবেল লরিয়েট, সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া হ্যান কাং মিলিটারি শাসনকে কি হিসাবে অভিহিত করেছে? তো এটা রাইট আনসার হলো সি, বোম শেল। মিলিটারি শাসনকে বোম শেল হিসাবে অভিহিত করেছে সাহিত্যে একমাত্র এশীয় নারী এবং নোবেল লরিয়েট বা নোবেল পুরস্কার প্রাপ্ত হ্যাং ক্যাং। তিনি মিলিটারি শাসনকে বোম শেল হিসাবে অভিহিত করেছেন। 4 নম্বর যে প্রশ্নটা আছে, দ্য হাই কমিশন ফর হিউম্যান রাইটস হ্যাজ প্রপোজড টু ওপেন এ কান্ট্রি অফিস ইন বাংলাদেশ। বলছে বাংলাদেশে মানবাধিকারের হাই কমিশনের একটি কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে। তো কোন সংস্থাটা বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে? তো এটা রাইট আনসার হলো বি, ইউনাইটেড নেশন বা জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে। প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষায় আসে, যেন ভুল না হয়, এই প্রশ্নগুলোই কিন্তু হুবহু পরীক্ষায় চলে আসবে। 5 নম্বর যে প্রশ্নটা আছে, ফর দ্য ফার্স্ট টাইম মালয়েশিয়া হ্যাজ অর্গানাইজড দ্য ফলোয়িং ইভেন্ট ইন অনার অফ এক্সপাট্রিয়েটস। প্রবাসীদের সম্মানে মালয়েশিয়ায় সম্প্রতি কোন অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে প্রথমবারের মতো? ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো প্রবাসীদের সম্মানে মালয়েশিয়ায় কোন অনুষ্ঠানটি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে? তো এটা রাইট আনসার হলো ফার্স্ট আর্কাইভার্স অ্যাওয়ার্ড 2024, প্রথম আর্কাইভার পুরস্কার 2024। এটা রিসেন্টলি কিন্তু মালয়েশিয়াতে প্রথমবারের মতো প্রবাসীদের সম্মানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 6 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো, হু রিসিভ দ্য ঢাকা রিপোর্টার্স ইউনিট DRU লিটারেরি অ্যাওয়ার্ড 2024 থিঙ্কিং এসে অ্যান্ড রিসার্চ। বলছে মননশীল প্রবন্ধ এবং গবেষণায় কে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাহিত্য পুরস্কার 2024 পেয়েছে? তো এটা রাইট আনসার হলো সি, জাকির হোসেন এই পুরস্কারটা সম্প্রতি পেয়েছে মননশীল প্রবন্ধ এবং গবেষণায়। এরপর 7 নম্বর যে প্রশ্নটা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা একটু গেস করো, রাইট আনসার করতে পারো কিনা। হুইচ অর্গানাইজেশন রিসিভ দ্য এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড 2024? 2024 সালে এশিয়ার গণতন্ত্র এবং মানবাধিকার পুরস্কার পেয়েছে কোন সংস্থাটি? তো এটা রাইট আনসার হলো রাইটস বা অধিকার নামে একটা সংস্থা আছে, যে সংস্থাটা সম্প্রতি এশিয়ান ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড 2024 পুরস্কারটা পেয়েছে। এরপর 8 নম্বর যে প্রশ্নটা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল হ্যাভ অ্যাডেড। বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
সংশোধনীতে সংযুক্ত হয়েছে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্প্রতি যে সংশোধনী, সেই সংশোধনীতে সংযুক্ত হয়েছে মেম্বার অব দ্য ডিসিপ্লিনারি ফোর্স। তো তোমাদের একটা কথা বলি, যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি টোটাল আমি তোমাদের 30টা সাম্প্রতিক প্রশ্ন দিব, এবং সবগুলো প্রশ্ন অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে ঘটে যাওয়া ঘটনাবলী থেকে নেওয়া। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন যদি তুমি 300টা মতো পেয়ে যাও এবং 2000-এর উপরে যদি তুমি এই মুহূর্তে বিউপিকে টার্গেট করে FSSS কিংবা FASS যে ফ্যাকাল্টিতে তুমি পরীক্ষা দাও না কেন, যদি 2000 প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগটা পাও, তাহলে বিষয়টা কেমন হবে। বিউপির জন্য হয়তো তুমি 1, 2 বা 3 দিন সময় পাচ্ছ। এই সময়ে তোমার কাজ হলো বিউপিতে যেভাবে প্রশ্ন হয়, বিউপির যে প্রশ্ন প্যাটার্নের আলোকে প্রশ্ন করে, ওই প্রশ্ন প্যাটার্নের আলোকে তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। অন্তত তুমি এই 1, 2 অথবা 3 দিন একটু বিউপির জন্য সময় দাও। যদি তুমি বিউপিতে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে এই সময়টাতে একটু বিউপিকে টার্গেট করে কাজে লাগাও, এবং এই সুযোগটা আমরা তোমাদেরকে দিচ্ছি। আমাদের একটা মডেল টেস্ট এক্সাম ব্যাচ আছে, যেখানে টোটাল 20 সেট মডেল টেস্ট আমরা নিচ্ছি, যার 17টা মডেল টেস্ট কিন্তু ইতিমধ্যেই আমরা নিয়েছি। তো তুমি যদি এই মুহূর্তে আমাদের মডেল টেস্ট এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, তাহলে তুমি একদিনেই 17টা মডেল টেস্ট পেয়ে যাবে। আর টোটাল আমি তোমাকে 20টা মডেল টেস্ট প্রশ্ন দিব, এবং এই 20টা মডেল টেস্ট প্রশ্নে তুমি টোটাল 2000 বিউপি প্রশ্ন প্যাটার্নের আলোকে প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। তো তুমি লাস্ট 1, 2 কিংবা 3 দিনে যদি বিউপির জন্য 2000 প্রশ্ন প্র্যাকটিস করে যাও, তাহলে এটা তোমার জন্য বিশাল একটা সাপোর্টিভ বিষয় হবে না। বিউপিতে চান্স পাওয়ার জন্য কিন্তু এই বিষয়টা তোমার অনেক বেশি ত্বরান্বিত করতে পারে। এবং আমি তোমাকে আরও একটা বিষয় আমি তোমাকে অ্যাসিওর করি, সেটা হলো এই 2000 প্রশ্ন থেকে বিউপিতে জিকেতে টোটাল যে তোমার 40টা প্রশ্ন হয়, এই প্রশ্নের মধ্যে ইনশাল্লাহ তুমি 20টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর টোটাল যে বিউপিতে তোমার 100টা প্রশ্ন হয়, আমরা তোমাদের যে 2000 প্রশ্ন দিচ্ছি, এই 2000 প্রশ্ন থেকে ইনশাল্লাহ তুমি 50% প্রশ্ন কমন পেয়ে যাবে আমাদের এই 2000 প্রশ্নের মধ্য থেকে। সো তুমি যদি 3 দিনের প্রিপারেশনে 50% প্রশ্ন যদি কমন পেতে চাও, তাহলে তোমার করণীয় হলো আমাদের যে মডেল টেস্ট এক্সাম ব্যাচটা আছে, এক্সাম ব্যাচে তোমাকে অ্যাড হতে হবে। এবং এই মডেল টেস্টের ফি কিন্তু 500 টাকা। এতদিন পর্যন্ত যারা ভর্তি হয়েছে সবাই 500 টাকা দিয়ে ভর্তি হয়েছে। এই মুহূর্তে তোমার জন্য ডিসকাউন্ট দিয়ে 300 টাকা কিন্তু রাখা হচ্ছে। এইখান থেকে আর কোনো ডিসকাউন্টের সুযোগ নাই। মাত্র 300 টাকায় তুমি 2000 প্রশ্ন প্র্যাকটিসের সুযোগ পাচ্ছ। যে ধরনের সাম্প্রতিক প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, এই ধরনের সাম্প্রতিক প্রশ্নের উপর একটা ইউনিক লেকচার শিট তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, যেখানে 250 থেকে 300 সাম্প্রতিক প্রশ্ন থাকবে, এবং যেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করা। 2000-এর উপরে তুমি MCQ প্রশ্ন প্র্যাকটিস করার কিন্তু সুযোগ পাচ্ছ। সো এই সুযোগটা তুমি হাতছাড়া করো না, আমাদের মডেল টেস্ট এক্সাম ব্যাচের সাথে থাকো। স্বল্প সময়ের জন্য একটা ইউনিক এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়ার জন্য হিউজ একটা অপরচুনিটি কিন্তু তোমার এটা হতে পারে। সো আমাদের সাথেই থাকো। আর তোমাদের বিউপিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিছু করণীয় আছে, সেই করণীয়গুলো আমি তোমাদেরকে বলে দিব। পরীক্ষার হলে তোমাদের করণীয় টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে, এ বিষয়ে তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিব। তো যে আলোচনা করছিলাম, সেই আলোচনায় আবারও আমি ফিরে যাচ্ছি। 9 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি সেট দ্য রেকর্ড ফর দ্য ফিউয়েস্ট রান অল আউট ইন ইন্টারন্যাশনাল T20 ক্রিকেট। বলছে কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক T20 ক্রিকেটে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড গড়েছে। তো আইভরি কোস্ট এই দেশটা সম্প্রতি মাত্র 9 রানে আন্তর্জাতিক T20 ক্রিকেটে কিন্তু অল আউট হয়েছে এবং রেকর্ড গড়েছে। আচ্ছা, 10 নম্বর যে প্রশ্নটা আছে, 1 November 24, 2024, the following countries have become honorary member of the Global Alliance Against Hunger and Poverty। বলছে যে ক্ষুধা এবং দারিদ্র্যের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের মর্যাদাপূর্ণ সদস্য লাভ করেছে কোন দেশ। 1 November 24, 2024, 2024 সালের 24শে নভেম্বর ক্ষুধা এবং দারিদ্র্যের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটে মর্যাদাপূর্ণ সদস্য পদ লাভ করেছে কোন দেশ। তো এটা রাইট আনসার হলো আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। বাংলাদেশ 24শে নভেম্বর 2024 আন্তর্জাতিক একটা অর্গানাইজেশন, যেটা ক্ষুধা এবং দারিদ্র্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, এই অর্গানাইজেশনের জোটে মর্যাদাপূর্ণ সদস্যপদ লাভ করেছে। 11 নম্বর যে প্রশ্নটা আছে, দ্য নিউ চিফ ইলেকশন কমিশন CEC হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। বলছে নতুন CEC বা নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে নিয়োগ পেয়েছে। তো এটা রাইট আনসার হলো AMM নাসির উদ্দিন। কে? AMM নাসির উদ্দিন। আচ্ছা, এরপর 12 নম্বর যে প্রশ্নটা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা একটু দেখো। টু হুইচ
পোস্ট হ্যাজ প্রেসিডেন্ট ট্রাম্প নমিনেটেড মার্কো রুবিও। বলছে মার্কো রুবিওকে প্রেসিডেন্ট ট্রাম্প কোন পদের জন্য মনোনীত করেছেন? তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কো রুবিওকে ফরেন মিনিস্টার বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছে এবং আমেরিকার পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছে মার্কো রুবিও। এই ইনফরমেশনটার জন্য তোমাদের ভুল না হয়। 13 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশ কারেন্টলি এক্সপোর্ট মেডিসিন টু হাউ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বলছে বাংলাদেশ বর্তমানে বিশ্বের কতটি দেশে মেডিসিন বা ঔষধ রপ্তানি করছে? তো এটা রাইট আনসার হলো 156। বাংলাদেশ 156টি দেশে ঔষধ রপ্তানি করছে। বাংলাদেশের বিশাল একটা অ্যাচিভমেন্ট কিন্তু এই ঔষধ রপ্তানি খাত বা এই সেক্টরটা। আচ্ছা, এরপরে 14 নম্বর যে প্রশ্নটা আছে, হু হ্যাজ প্রেসিডেন্ট ট্রাম্প নমিনেটেড অ্যাজ দ্য ইউএস সেক্রেটারি অফ ডিফেন্স। বলছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প কাকে মনোনীত করেছে? আচ্ছা, এটা রাইট আনসার হলো পিট হ্যাগসেথ। পিট হ্যাগসেথকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছে। আচ্ছা, এরপর 15 নম্বর যে প্রশ্নটা আছে, হুইচ টিম ফ্রম বাংলাদেশ হ্যাজ মেড ইট টু দ্য টপ 40 গ্লোবাল ফাইনালিস্ট অফ নাসাস স্পেস অ্যাপ চ্যালেঞ্জ 2024। বলছে নাসার স্পেস অ্যাপ চ্যালেঞ্জ 2024-এর শীর্ষ 40টি বৈশ্বিক ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের কোন টিম স্থান করে নিয়েছে? তো বাংলাদেশের টিম ইকো রেঞ্জার এই টিমটা নাসার স্পেস অ্যাপ চ্যালেঞ্জ 2024-এ শীর্ষ 40 ফাইনালিস্টের তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছে। আচ্ছা, এরপর 16 নম্বর যে প্রশ্নটা আছে, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্য নিউ হেড অফ মিশন অফ দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, যেটাকে বলা হচ্ছে IOM, বাংলাদেশ ইজ। বলছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম-এর বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছে কে? তো আইওএম-এর বাংলাদেশের সম্প্রতি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছে ল্যান্স বোনেউ। তো কে হিসেবে নিয়োগ পেয়েছে? ল্যান্স বোনেউ। তো দেখো, এখনো পর্যন্ত কিন্তু তোমাদের 16টা প্রশ্ন আলোচনা করেছি। টোটাল আমি 30টা প্রশ্ন তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং 30টা প্রশ্নই কিন্তু অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের ঘটে যাওয়া ঘটনাবলী থেকে নেওয়া। আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবে তাদের জন্য একটা গাইডলাইন দিয়ে রাখি। তোমরা হয়তো জানো যে বিউপিতে টোটাল এমসিকিউ থাকে 100টা আর সময় থাকে 1 ঘন্টা। সো 1 ঘন্টায় 100টা এমসিকিউ প্রশ্নের আনসার করে আসা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। টাইম ম্যানেজমেন্টটা বিউপিতে অনেক চ্যালেঞ্জিং। সো এই চ্যালেঞ্জিং বিষয়টাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে সে বিষয়ে আমি তোমাকে ছোট্ট করে একটা গাইডলাইন দিয়ে রাখছি। তো দেখো, বিউপিতে টোটাল তোমার এমসিকিউ প্রশ্ন থাকবে 100টা, যেখানে 40টা থাকবে তোমার জিকের প্রশ্ন এবং জিকের প্রশ্নগুলো থাকবে ইংরেজিতে, যে প্রশ্নের জন্য তোমার একটু বেশি সময় লাগবে। এখন তুমি এই যে 100টা প্রশ্ন থাকবে, এই 100টার মধ্য থেকে হয়তো 40টা প্রশ্ন টোটাল বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান মিলে 40টা প্রশ্ন যদি তোমার প্রিপারেশন ভালো থাকে তাহলে খুব অনায়াসেই তুমি আনসার করতে পারবে বা দেখলেই রাইট আনসার করতে পারবে। এমন হয়তো 40টা প্রশ্ন তুমি পাবে। এখন এই 40টা প্রশ্নের জন্য তুমি টোটাল যে 1 ঘন্টা সময় থাকবে, এই 1 ঘন্টা সময়ের 15 মিনিট তুমি রাখবে এই 40টা প্রশ্নের জন্য। 40টা প্রশ্নের জন্য কত মিনিট সময় রাখবে? 15 মিনিট। যে 40টা প্রশ্ন, এই 40টা কারোর এক্ষেত্রে 30টা হতে পারে, সেক্ষেত্রে সে একটু টাইম কমিয়ে রাখবে, কারোর আরও বেশি হতে পারে, সে একটু টাইম বাড়িয়ে রাখবে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, আমি জাস্ট তোমাদের একটা নমুনা হিসেবে দিচ্ছি। এরপর দেখবা আর 40টা হয়তো প্রশ্ন থাকবে যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, যে 40টা প্রশ্নের রাইট আনসার করার জন্য তোমার একটু ভাবার দরকার হবে বা একটু তোমাকে ভাবতে হবে, একটু সময় লাগবে। তো এই 40টা প্রশ্নের জন্য তুমি সময় নিতে পারো এখানে তুমি 20 মিনিট। তো এই 40টা 20 অথবা 25 মিনিট তুমি এখানে সময় নিতে পারো। বাকি যে 40টা, তার মানে টোটাল তুমি 80টা প্রশ্নের জন্য কত মিনিট সময় নিচ্ছ? টোটাল 80টা প্রশ্নের জন্য কিন্তু তুমি সময় নিচ্ছ এখানে 40 মিনিট। টোটাল 80টা প্রশ্নের জন্য তুমি 40 মিনিট সময় নিচ্ছ। তুমি এখানে 25 মিনিট সময় নেবে দ্বিতীয় যে 40টা প্রশ্ন থাকবে। আর কিছু প্রশ্ন থাকবে, সেটা হতে পারে 20টা, সেটা হতে পারে 10টা, সেটা হতে পারে 30টা, যার যেমন প্রিপারেশন তার ক্ষেত্রে সেই বিষয়টাই প্রযোজ্য হবে। তো ওই সময়ের জন্য তুমি সর্বশেষ 20 মিনিট সময় রাখবা এবং এই 20 মিনিট সময়ে তোমার যে প্রশ্নটা একদম শেষে থেকে যাবে টোটাল সব কিছু তুমি একটা রিভাইজ করবা। রিভাইজ করে তুমি সেই প্রশ্নগুলো রাইট আনসার করার চেষ্টা করবা। এখন দেখো, তোমার যদি এমন হয় যে তোমার 50টা প্রশ্ন তুমি দেখলেই বুঝতে পারবা যে এটা রাইট আনসার কি, মানে অপশান দেখেই তুমি রাইট আনসার করতে পারবা, সেক্ষেত্রে তুমি হয়তো 20 মিনিট সময় নিতে পারো। এমন হতে পারে যে তোমার
আর 40টা প্রশ্ন কিংবা 30টা প্রশ্ন আছে যেগুলোর জন্য তোমার একটু ভাবা দরকার, এই ক্ষেত্রে তোমার সময়টা একটু বেশি হতে পারে। এক্ষেত্রে তুমি সময় 30 মিনিটও লাগতে পারে। তো এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক একটা সময় কিন্তু লাগতে পারে। তবে তোমার যে মেসেজটা আমি এখানে দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো তোমাকে 3টা সেগমেন্টে ভাগ করতে হবে। যে প্রশ্নগুলো তুমি দেখলে রাইট আনসার করতে পারবে সেই প্রশ্নের জন্য তুমি একটা সময় তুমি বরাদ্দ করবে। এরপর যে প্রশ্নগুলোর জন্য তোমাকে একটু ভাবতে হবে, একটু সময় লাগবে, সেই প্রশ্নের জন্য তুমি একটা টাইম বরাদ্দ রাখবে। এবং যে প্রশ্নগুলো হয়তো তুমি রাইট আনসার করতে পারবে না, অনেক সময় ভেবে চিন্তেও দেখবা যে না তোমার মনে আসেনি বা রাইট আনসার করতে পারোনি, সেই প্রশ্নের জন্যও কিন্তু তুমি একটা সময় বরাদ্দ রাখবে। মানে টোটাল সময়টাকে 60 মিনিট সময়টাকে তোমার সুবিধা অনুযায়ী তুমি 3টা সেগমেন্টে ভাগ করবে। তাহলে দেখবে তুমি টাইম ম্যানেজমেন্টটা অনেক সহজে করতে পারবে। আর জিকের প্রশ্ন যেহেতু ইংরেজিতে হবে, সো জিকের জন্য কিন্তু তোমার টাইমটা একটু বেশি লাগবে, কারণ অনেক টেকনিক্যাল টার্ম থাকবে যে টার্মগুলোর অর্থ হয়তো তুমি জানো না, যেগুলোর জন্য একটু তোমার বেশি সময় লাগবে। সো তার জন্য তোমাকে বেশি সময় বরাদ্দ রাখতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো তোমাদের বিইউপিতে কিন্তু নেগেটিভ মার্ক হলো 0.5। বিইউপিতে নেগেটিভ মার্ক 0.5, তার মানে যদি তুমি একটা প্রশ্ন ভুল করে যাও তোমার কিন্তু হাফ নাম্বার কাটা যাচ্ছে। সো কোনোভাবেই যেন তোমার এই নেগেটিভ মার্কের কবলের জন্য তুমি না পড়ো। যে প্রশ্নটা মোটামুটি তুমি 60 থেকে 7% 70% শিওর, ওই প্রশ্নটা তুমি আনসার করে আসবে। যদি তার নিচে আসে তাহলে ওই প্রশ্নটা তোমার আনসার করার দরকার নাই, কারণ যদি তোমার নেগেটিভ মার্ক বেশি হয়ে যায় তাহলে কিন্তু তুমি অনেক বেশি নাম্বার পেও কিন্তু তোমার নাম্বার শেষে কম হয়ে যাবে। সো নেগেটিভ মার্ক এবং টাইম ম্যানেজমেন্ট এই দুইটা বিষয়ে তোমার হলে অনেক বেশি সতর্কতা মেনটেন করতে হবে। আর সাম্প্রতিক যে বিষয়গুলো শেষ মুহূর্তে তোমাকে এভাবে রিভাইজ করতে হবে। যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এই প্রশ্নগুলো এভাবে প্র্যাকটিস করতে হবে। আর আমি কিন্তু আগেই বলেছি আমাদের যে এক্সাম ব্যাচটা আছে সেখানে কিন্তু আমরা সাম্প্রতিক প্রশ্নের উপর এভাবে ইংরেজিতে ট্রান্সলেট করে সব প্রশ্ন তোমাকে দিয়ে দিচ্ছি। তাছাড়া তুমি টোটাল 2000 প্রশ্ন প্র্যাকটিসের সুযোগ পাচ্ছ বিইউপির FSSS এবং FASS দুই ফ্যাকাল্টির আলোকে, প্রশ্ন প্যাটার্নের আলোকে। সো এটা তোমার জন্য শেষ মুহূর্তে বিশাল একটা সাপোর্টিভ বিষয় হতে পারে। সো তোমার কিন্তু আরও সুবিধা হলো তোমার এই মুহূর্তে তুমি ডিসকাউন্ট পাচ্ছ মাত্র 300 টাকায়। তুমি বিইউপির মতো একটা ইউনিভার্সিটির জন্য শেষ মুহূর্তে খুব ইউনিক এবং এক্সক্লুসিভ একটা প্রিপারেশন নেওয়ার জন্য বিশাল একটা অপরচুনিটি কিন্তু আমরা তোমাকে প্রোভাইড করছি। সো এই অপরচুনিটিটা তুমি লুফে নিবে। আর্ম ফোর্স ডে ইজ সেলিব্রেটেড, বলছে সশস্ত্র দিবস কবে পালিত হয়? তো 21শে নভেম্বর, কয়েকদিন আগেই কিন্তু পালিত হলো, সশস্ত্র দিবস পালিত হয়। আর 18 নম্বর যে প্রশ্নটা আছে, দ্য নিউ ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ IGP, যেটাকে সংক্ষেপে বলা হয়, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। বলছে বাংলাদেশ পুলিশের নতুন IGP হিসাবে কে নিয়োগ পেয়েছে? তো এটা রাইট আনসার হলো বাহারুল আলম, সম্প্রতি IGP হিসেবে বাংলাদেশে নিয়োগ পেয়েছে। ডিউ টু পলিটিক্যাল রিস্ক অ্যান্ড ইনস্টেবিলিটি মুডিস হ্যাজ লোয়ার্ড বাংলাদেশ ক্রেডিট রেটিং টু হোয়াট পজিশন? বলছে বাংলাদেশের রাজনৈতিক ঝুঁকি এবং অস্থিরতার কারণে মুডিস নামে একটি অর্গানাইজেশন বাংলাদেশের ঋণ মানকে কোন পজিশনে নামিয়ে নিয়ে এসেছে? তো বাংলাদেশের ঋণ মানের পজিশন আগে ছিল B1 পজিশনে, এখন মুডিস বাংলাদেশের ঋণ মান পজিশনটাকে B2 পজিশনে কিন্তু নামিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের রাজনৈতিক ঝুঁকি এবং অস্থিরতার কারণে। আচ্ছা, এরপরে 20 নম্বর যে প্রশ্নটা আছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হুইচ কান্ট্রি উইল দ্য নেক্সট চেয়ারম্যান অফ বিমস্টেক? বিমস্টেক নামে একটি যে আঞ্চলিক সংস্থা আছে এই সংস্থার পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে কোন দেশ? এবং বিমস্টেকের সদর দপ্তর কিন্তু বাংলাদেশে, এটাও একটা অ্যাডিশনাল ইনফরমেশন। তো এটা রাইট আনসার হলো বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে। 21 নম্বর যে প্রশ্নটা আছে, হুইচ কান্ট্রি হ্যাজ স্টার্টেড এক্সপোর্টিং ইলেকট্রিসিটি টু বাংলাদেশ? বলছে বাংলাদেশ কোন দেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করতে যাচ্ছে? তো বাংলাদেশ নেপালে কিন্তু বিদ্যুৎ রপ্তানি করছে। আচ্ছা, 21 পর্যন্ত আমরা আলোচনা করলাম, টোটাল 30টা প্রশ্ন আলোচনা করব। এরপর 22 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, হু হ্যাজ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড অফ দ্য US ইন্টেলিজেন্স এজেন্সি? বলছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে ট্রাম্প কাকে নিযুক্ত করতে যাচ্ছে? তো এটা রাইট আনসার হলো তুলসী গ্যাবার্ড। আচ্ছা, তুলসী গ্যাবার্ড ইনি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি এবং ইসকনের কিন্তু একজন খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ একজন সদস্য। সো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা রিস্কি। যাই হোক, 23 নম্বর যে প্রশ্নটা আছে, হাউ মেনি ইয়ার্স অফ ট্যাক্স এক্সেম্পশন হ্যাজ দ্য ইন্টারিম গভর্নমেন্ট গিভেন টু ইলেকট্রিসিটি প্রোডাকশন ফ্রম রিনিউয়েবল এনার্জি? বলছে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি কত বছরের জন্য কর অব্যাহতি দিয়েছে? তো এটা রাইট আনসার হলো 10 ইয়ার্স। 10 বছরের জন্য কিন্তু নবায়নযোগ্য
জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার 10 বছরের জন্য কর অব্যাহতি দিয়েছে। আচ্ছা, এরপরে তোমাদের 24 নম্বর যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হোয়াট ইজ দ্য নিউ নেম অফ দ্য কান্ট্রিজ লার্জেস্ট ইকোনমিক জোন? বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বলছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নতুন নাম কি হতে যাচ্ছে? তো এটা রাইট আনসার হলো 24 নম্বরের রাইট আনসার হলো ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন। বলছে জাতীয় বিশেষ অর্থনৈতিক জোন হিসাবে কিন্তু এটার নামকরণ হতে যাচ্ছে। আচ্ছা, এরপরে 25 নম্বর যে প্রশ্নটা আছে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট in collaboration with UNDP and Impact Investment Exchange is going to launch for the first time in the country. বলছে অন্তর্বর্তীকালীন সরকার ইউএনডিপি এবং ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের সাথে যুক্ত হয়ে সম্প্রতি প্রথমবারের মতো কি চালু করতে যাচ্ছে? তো এটা রাইট আনসার হলো অরেঞ্জ বন্ড। সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন সরকার ইউএনডিপির সাথে যুক্ত হয়ে অরেঞ্জ বন্ড চালু করতে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন ছিল। 26 নম্বর যে প্রশ্নটা আছে এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। স্টেট অফ দ্য আর্ট প্রোডাক্ট শোকেসড অ্যাট বাইমক্স 2024। বলছে বাইমক্স 2024-এ স্টেট অফ দ্য আর্ট প্রোডাক্ট মানে অত্যাধুনিক পণ্য হিসাবে প্রদর্শন করেছে কে? তো এটা রাইট আনসার হলো বা কোন প্রতিষ্ঠান? এনার্জি প্যাক নামে এই প্রতিষ্ঠানটা সম্প্রতি অত্যাধুনিক পণ্য প্রদর্শন করেছে বাইমক্স 2024 এই প্রদর্শনীতে। আচ্ছা, এরপর 27 নম্বর যে প্রশ্নটা আছে, হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল সিটিজেন কমিটি লেড বাই এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট অ্যানাউন্সড? বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কখন জাতীয় নাগরিক কমিটি গঠন হয়েছে? তো এটা গঠিত হয়েছে। তো এটা রাইট আনসার হলো সেপ্টেম্বর 8, 2024। 8 সেপ্টেম্বর 2024-এ জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। 28 নম্বর যে প্রশ্নটা আছে, হোয়েন ওয়াজ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ স্কর্ন ইন? বলছে বাংলাদেশ কত তারিখে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট শপথ গ্রহণ করে? তো এটা রাইট আনসার হলো অগস্ট 8, 2024। 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শপথ গ্রহণ করে। আচ্ছা, সর্বশেষ দুইটা প্রশ্ন তোমাদের জন্য আছে, একটা হলো 29 এবং 30। 29 নম্বর যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ভ্যারাইটি অফ হাই আইল্ডিং সয়াবিন রিসেন্টলি ডেভেলপড ইন বাংলাদেশ? বলছে বাংলাদেশ সম্প্রতি উচ্চ ফলনশীল সয়াবিনের কোন জাত উদ্ভাবন করেছে? তো বাংলাদেশ সম্প্রতি সয়াবিনের উচ্চ ফলনশীল বিইউ বা বাড়ি সয়াবিন 5 নামে একটি জাত উদ্ভাবন করেছে। শিল্প এবং কৃষি থেকে কিন্তু বিউপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। সো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর 30 নম্বর যে প্রশ্নটা আছে, হোয়ার উইল দ্য জুলাই আপরাইজিং মেমোরিয়াল মিউজিয়াম বি কনভার্টেড? বলছে জুলাই গণঅভ্যুত্থানের কোন জায়গাটা স্মৃতি বা জাদুঘর হিসাবে রূপান্তর করা হচ্ছে? তো এটা রাইট আনসার হলো গণভবন। এটা রাইট আনসার। গণভবনকে কিন্তু জুলাই ছাত্র আন্দোলন বা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বা জাদুঘর হিসাবে কিন্তু রূপান্তর করা হচ্ছে। তো তোমাদের যে 30টা প্রশ্ন দিলাম 30টা প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং এই প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমরা 2 থেকে 3 মার্ক হুবহু কমন পেয়ে যেতে পারো। আর তোমাদের জন্য আবারও বলছি, আমাদের যে মডেল টেস্ট এক্সাম ব্যাচটা আছে এক্সাম ব্যাচের সাথে থাকো। শেষ মুহূর্তে তুমি 1, 2 বা 3 দিন যে সময়টা পাচ্ছ এই সময় একটা ইউনিক এবং এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়ার জন্য এর থেকে বেস্ট ওয়ে তোমার আর কিছুই হবে না। সো শেষ মুহূর্তে যদি তুমি 2000 প্রশ্ন প্র্যাকটিস করো, বিউপিতে হয়তো এই 2000 প্রশ্নই চান্স পাওয়ার জন্য তোমার বিশাল একটা সাপোর্টিভ বিষয় হতে পারে। সো আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ বিউপিতে একটা ভালো কিছু তুমি করতে পারবে যদি আমরা যে মডেল টেস্ট এক্সামগুলো নিচ্ছি এই এক্সামগুলো সবগুলোতে তুমি পার্টিসিপেট করো এবং আমাদের ইন্টেনসিভ কেয়ারে শেষ মুহূর্তে 2 থেকে 3 দিন থাকো।